হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে বেসিক্যালি পড়ব, তার আগে বলি, অনেকেই তোরা ইউটিউবে কমেন্ট করেছিস যে স্যার প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, আপনার কোনো ভিডিও আসছে না কেন? অ্যাকচুয়ালি 26 তারিখ, 26শে এপ্রিল আমার একটু অ্যাক্সিডেন্ট হয়। তো আমি 4 চাকা গাড়িতে যাচ্ছিলাম, আর 4 চাকা গাড়িটা গিয়ে ধাক্কা মারে, যার ফলে আমার ডান হাতটা ভাঙে যায়, ডান পাটাতে দুটো ফ্র্যাকচার হয় এবং বাম হাতের এই জায়গায় একটা হালকা চির আছে। আমি ডান পাটা দেখাতে পারছি না, ডান পাটাতেও ভেঙে গেছে। তো যার জন্য আমি ততটা ওভারকাম করতে পারিনি। এখনও এই রবিবার আমার প্লাস্টার হয়েছে, তারপরে আমি পড়ানো স্টার্ট করছি, সেই জন্যে একটু গ্যাপ হয়ে গেছে। তো তোরা একদম নিশ্চিন্তে থাক, আমি উইদিন সাফিসিয়েন্ট টাইমের মধ্যেই কিন্তু সিলেবাস আমি ইউটিউবে শেষ করাবো, এটা আমার তোদেরকে কথা দেওয়া রইল। টাইমের মধ্যেই সিলেবাস শেষ হবে, একটু বেশি বেশি করেই টানবো। তো যতদূর পর্যন্ত হয়েছিল তারপর থেকেই আমি স্টার্ট করছি, 2-3টে পার্ট মাঝখানে বাকি আছে, ওটা আমি করে দেবো। তো আজকে যেটা বেসিক্যালি লিখেছি সেটা দেখ, ধারক ও ধারকত্ব ক্লাস 12 WBCHSC মানে বেঙ্গল বোর্ড ক্লাস 12-এর পার্ট 2 সেম 3। সেম 3-র জন্য সেমিস্টার 3 পার্ট 2। স্যার পার্ট 1 কোথায় গেল? পার্ট 1টা আমি আগের দিন ওদের পড়িয়েছিলাম, কিন্তু ভিডিও করার মতন কন্ডিশন আমার ছিল না, মানে কোনো রকমের একটু পড়িয়েছিলাম। তো পার্ট 1টা আমি আপডেট করে দেবো, আপলোড করে দেবো। আর একটু বিভবের মনে হয় একটা ক্লাস বাকি আছে, সেটাও আমি আপলোড করে দেবো। তো চল, যে এতটা গ্যাপ গেছে তার জন্যে আই এম ভেরি সরি। আর সবাই যে তোরা আমার সাথে যুক্ত হয়ে আছিস তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চল দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাস। সব ঠিক আছে, দেখ পার্ট 2-এ প্রথমেই কি লিখেছি, আগের দিন পর্যন্ত আমরা কি শিখেছি, যে একটা আহিত পরিবাহী আর একটা অনাহিত পরিবাহী যখন সংযোগের আগে আর সংযোগের পরে আধান বন্টন, তাদের সাধারণ বিভব, তারপর পড়েছি তাদের শক্তিক্ষয়। আজকে পড়ব দুটো আলাদা আলাদা বিভবযুক্ত পরিবাহী, মানে কি তাদের দুজনেতেই আহিত এবং দুজনেরই একটা বিভব ছিল সংযোগের আগে। সংযোগ করলে কি হবে? আধানের বন্টন হবে, শক্তিক্ষয় হবে, এইটা দেখব হয়েছে। আগের দিনের থেকেও আজকেরটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। প্রথমে দেখ, আমি এখানে লিখেছি, ওই জন্য হেডিং মেরেছি কি, বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধান বন্টন এবং শক্তিক্ষয়। কিভাবে আধান যাচ্ছে বন্টন হচ্ছে সেটাও দেখব। সংযোগের আগে ছিল এ একটা পরিবাহী, বি একটা পরিবাহী। কি সংযোগের আগে, মানে এখনো সংযোগ করিনি দেখ, আর আমি এই দিকে কি করেছি সংযোগের পরে, বুঝতে পেরেছিস? এখন সংযোগের আগে এ পরিবাহীর ধারকত্ব ছিল C1, কত? এ পরিবাহীর ধারকত্ব C1, আর বি পরিবাহীর ধারকত্ব কত? C2, কত? C2। সংযোগের আগে এ পরিবাহীতে আধান ছিল Q1 আর বি পরিবাহীতে আধান ছিল Q2, আর সংযোগের আগে এ পরিবাহীর বিভব ছিল V1 এবং বি পরিবাহীর বিভব V2। এর মধ্যে বলে রাখি C1 C2 কিন্তু সমান নয়, C1 C2 সমান নয়। এখন C1 C2 সমান নয়, আমরা এখানে ধরে নিচ্ছি, প্রথমেই আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে V1 ইজ গ্রেটার দেন V2। একটু বুঝে নিবি, হাতের লেখা খারাপ হবে, ঠিক আছে? বিভব এ পরিবাহীটার বিভব বি পরিবাহীর থেকে বেশি। তার মানে কি স্যার বলতে পারি Q1 ইজ গ্রেটার দেন Q2? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলতেই পারি। কেন স্যার? দেখ, রনি আকাশের থেকে যদি ক্লাস বেশি করে তাহলে ওর মধ্যে বিভব কি হবে, ওর নলেজ কি হবে, আকাশের থেকে বেশি হবে না কম হবে? তাহলে চার্জ যদি বেশি হয় তবেই তো বিভবটা বেশি হচ্ছে, তাই নয়? তার মানে আমরা বলেছিলাম যে V1 ইজ গ্রেটার দেন V2, ইট মিনস দ্যাট Q1 ইজ গ্রেটার দেন Q2, হয়েছে সংযোগের আগে। তাহলে কি আমি এইখান থেকে বলতে পারবো Q1 সমান C1 V1? হ্যাঁ স্যার। আর কি বলতে পারবো, এবং ও Q2 সমান C2
V2 বলতে পারবো। তাহলে আমাকে বল সংযোগের পূর্বে মোট আধান কত ছিল? মোট আধান সংযোগের পূর্বে মোট আধান কত? এতে ছিল Q1 আর এতে ছিল Q2। আমি কি বলতে পারবো Q1 প্লাস Q2? হ্যাঁ স্যার, Q1 প্লাস Q2। So we can also say that C1 V1 plus C2 V2 সংযোগের পূর্বে, সংযোগের পূর্বে আমি A আর B পরিবাহীর মধ্যে হলুদ রঙের একটা তার দিয়ে সংযোগ ঘটিয়েছি, সংযোগ ঘটিয়েছি। আগে ভাব এখানে Q1 কি ছিল? বেশি ছিল, আর Q2 কি ছিল? কম ছিল। তাহলে যখন সংযোগ হবে ক্যাপিটাল Q1 থেকে ক্যাপিটাল Q2 তে চার্জ চলে যাবে, যাবে না যাবে না? যাবে। পরে দেখা গেল ধারকত্ব কিন্তু চেঞ্জ হবে না, পড়বুনি ভয় নেই, ধারকত্ব তো একই আছে। আধান বন্টিত হয়ে এ পরিবাহীতে আধান হলো Q1, ছোট Q1। কত? ছোট Q1। আর বি পরিবাহীতে কত হয়েছে? ছোট Q2। এদের সাধারণ বিভব হয়ে গেছে V, মানে দুজনেরই বিভব এখন সমান হয়ে গেছে। বোঝা গেছে? স্যার এরকম হতে পারে Q1 আর Q2 কি সেম অঙ্কিত? ছোট Q1 ছোট Q2, কারণ ধারকত্ব আলাদা। স্যার ধারকত্ব আলাদা, বিভব সেম, আধান আলাদা হতে পারে? হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে, কারণ তাদের ধারকত্ব তো আলাদা। সম্পদ 5টা রুটি খেতে পারে, তাকে দিয়েছিস 6টা রুটি, ডাজন্ট ম্যাটার, তো 5টাই খেতে পারে। 4টে দিস 3টে দিস, ডাজন্ট ম্যাটার। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? আচ্ছা, তাহলে সংযোগের পরে আমি কি এই Q1টাকে এরকম লিখতে পারবো? Q1 সমান C1V এবং টাচ হয়ে যাচ্ছে আঙুলগুলো, বুঝলেই। Q2 ছোট Q2 সমান C2V লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো। আচ্ছা তাহলে স্যার সংযোগের পরে মোট আধান কত? সংযোগের পরে মোট আধান, মোট আধান আমি কি বলতে পারবো Q1 প্লাস Q2, ছোট Q1 প্লাস ছোট Q2, এটা বলতে পারবো? বলতে পারবো না বলতে পারবো নি? দেখ এই যে আধানটা, এখন যে মোট আধান আগের মোট আধানের সঙ্গে সমান হতে হবে, কারণ কি আধান কি থাকে? সংরক্ষিত। সংযোগের আগে মোট আধান কত ছিল? ক্যাপিটাল Q1 প্লাস Q2। সংযোগের পরে মোট আধান কত? ছোট Q1 প্লাস ছোট Q2। দুটোকে সমান হতে হবে না? হতে হবে না। সো ছোট Q1 প্লাস ছোট Q2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল Q1 প্লাস ক্যাপিটাল Q2। নে ভ্যালু বসা, ভ্যালু বসালে এইখান থেকে আসছে C1V প্লাস C2V সমান C1V1 প্লাস C2V2 লিখতে পারবো? লিখতে পারবো। এই তো Q1 এর ভ্যালু বসিয়েছি, Q2 এর ভ্যালু বসিয়েছি, এই যে ক্যাপিটাল Q1 প্লাস Q2 এর ভ্যালু একদম ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। বসালে দেখ সংযোগের পরে সাধারণ বিভব কত হবে? তুই দেখ এইখান থেকে ভিটা কমন যাবে, ভিটা কমন গেলে কি পড়ে থাকবে? C1 প্লাস C2। সো V ইজ ইকুয়াল টু C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। সেটাই স্যার লিখেছি এখানে। সাধারণ বিভব কত হলো? C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। সাধারণ বিভব পেয়ে গেছি একটা, প্রথম একটা গেল যে আমি সাধারণ বিভবটা পেলাম। আচ্ছা, পরে সংযোগের পরে কত আধান হয়েছে এই পরিবাহীতে? Q1। সেই Q1টা কত হবে? আমার ফর্মুলা কি ছিল বল? C1 ইন্টু V, V তো আমি পেয়ে গেছি,
বসাই, বসালে C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 লিখতে পারবো না লিখতে পারবো নি? এবং Q2 কত ছিল? C2 V, V এর ভ্যালুটা বসালুম C2 এর সঙ্গে। তাহলে সংযোগের পরে কত কত আধান হলো পেয়ে গেল। তাহলে আমাকে বল আধানের বন্টন কত হয়েছে, আধান কতটা গেছে? আগে এ পরিবাহীতে কত আধান ছিল? ক্যাপিটাল Q1, পরে কত হয়েছে? ছোট Q1, তাহলে কতটা গেছে? ক্যাপিটাল Q1 মাইনাস Q, সেটাকে আমি Q ড্যাশ দিয়ে লিখছি। তাহলে ক্যাপিটাল Q1 মাইনাস স্মল Q1, ভ্যালুটা বসালুম, Q ড্যাশ কত এলো? C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C। তাহলে আধানের বন্টন পেয়ে গেল। স্যার আধানের বন্টন তো আমি এটাও করতে পারি যে Q ড্যাশ ইজ ইকুয়াল টু বি পরিবাহী দিয়ে যদি ভাবি, বি পরিবাহীতে আগে কত ছিল? Q2, এখন কত হয়েছে? স্মল Q2। আগে Q2 তো কি ছিল? কম ছিল, এখন স্মল Q2 কি হয়েছে? বেশি হয়েছে। সো উই ক্যান সে দ্যাট Q ড্যাশ ইজ ইকুয়াল টু স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2। তুই ভ্যালু বসা, একই ভ্যালু আসবে, কারণ এইখানে যত চার্জ ছিল এইখান থেকে যত চার্জ গেছে তত চার্জই তো এখানে গেছে। এইখানে যতটা কম হয়েছে ওইখানে ততটা কি হয়েছে? বেড়েছে। বুঝছিস না বুঝিনিস? তাহলে আধানের বন্টনের ফর্মুলা কি পেলুম? C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। আর সাধারণ বিভব কি? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আমার এগুলো লেখা ছিল বলে আর লিখলাম না। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নোট ডাউন কর। দেখ তাহলে আধানের বন্টন আমি পেয়ে গেলাম কতটা না? C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। এরপরে শক্তি ক্ষয়, মানে যখন সংযোগ ছিলুনি তখন আধান আর এক রকম ছিল, যখন সংযোগ করলু আধানের ট্রান্সফার হবে। আধানের ট্রান্সফার যখন হবে কিছু আধান লস হবে, যার ফলে কি হবে? শক্তি ক্ষয় ঘটবে। তার মানে সংযোগের আগে কি হবে? বেশি শক্তি ছিল, আর সংযোগের পরে শক্তি একটু কমে যাবে, সেই জন্য আমরা বলছি শক্তি ক্ষয়। সেই কতটা শক্তি ক্ষয় হচ্ছে সেটা আমরা দেখব। প্রথমে আমি কি লিখেছি? সংযোগের আগে শক্তি। আমি একে E1 দিয়ে লিখছি। কি দিয়ে লিখছি? E1, সংযোগের আগে শক্তি E1, সংযোগের আগে, তাই তো? তুই এইখানে দেখ, একটু পেজটা উল্টে দেখে নে। সংযোগের আগে এর কাছে কত শক্তি ছিল? হাফ C1 V1 স্কোয়ার, আর এর কাছে কত ছিল? হাফ C2 V2 স্কোয়ার। চলো লেখো লেখো। হাফ বাবা সমানটা দশা দেখ, হাফ C1 V1 এর স্কোয়ার প্লাস হাফ C2 V2 এর স্কোয়ার, তাই তো রে? সংযোগের পরে কত হয়েছে স্যার শক্তি? সংযোগের পরে শক্তিটাকে আমি E2 দিয়ে লিখছি। কি দিয়ে? E2 দিয়ে লিখছি। বেশ, সংযোগের পরে হাফ C1, বিভব কত হয়ে গেছে? V, তাহলে V স্কোয়ার প্লাস হাফ C2, এরও সাধারণ বিভব V ছিল, V স্কোয়ার। লিখতে পারবো না লিখতে পারবো না? তাহলে এই দুটোকে আমি যদি এইখান থেকে হাফ আর V স্কোয়ার কমন নিয়ে নিই, আমি কি লিখতে পারবো? হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। স্যার বাই দা ওয়ে আমি কিন্তু V এর মান জানি, আমি বসাচ্ছি নি, শেষে গিয়ে বসাবো, বারংবার টুকবো ওই জন্য। তাহলে শক্তি ক্ষয় কত স্যার? শক্তি ক্ষয় ডেল ই, শক্তি ক্ষয় ডেল ই বা ডেল্টা ই সমান কত? E2, এই সরি E1, কারণ প্রথমে শক্তি বেশি ছিল, পরে শক্তি কত হয়েছে? E2, মানে E1 মাইনাস E2 লিখতে পারবো। ভ্যালু বসা, ভ্যালু যদি বসাই হাফ
C1 V1 এর স্কোয়ার প্লাস হাফ C2 V2 এর স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 ইন্টু ভি এর ভ্যালু কত ছিল? দেখ ভি এর ভ্যালু কত ছিল? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। বসাও ভ্যালুটা বসালে কি হবে? C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। এই একটা স্কোয়ার একটা এইটা মরে যাবে, কেটে যাবে, এটা গোটা কেটে গিয়ে তো ডেল্টা ইটা আসবে, ডেল্টা ই সমান হাফ ইন্টু C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার স্কয়ার। এটাই হচ্ছে শক্তি ক্ষয়। এটাই কি শক্তি ক্ষয়। আমি বক্স করে দিলাম এটা। তাহলে শক্তি ক্ষয়ের রাশিমালা কত? হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কয়ার। আচ্ছা স্যার, শক্তির রাশিমালা কি ছিল? মজাটা নেই, খালি একটুখানি আমি এই জায়গাটাতে দেখাচ্ছি। দেখ ডেল্টা ইউ মানে ইউ কত ছিল? হাফ সি ভি স্কয়ার ছিল না? সেম টার্মই এসছে। দেখ শুধু ভিটা কি হয়েছে? ডেল্টা ভি এর স্কয়ার, আর সিটা কি হয়েছে? দুটো আলাদা আলাদা ক্যাপাসিটার বা ধারক যুক্ত ছিল, দুটো আলাদা আলাদা ধারক যুক্ত ছিল, তাদের তুল্য ধারকত্ব হয়েছে। তাদের ওটাই আমরা পরে পড়বো, এর পরে পড়বো তুল্য ধারকত্ব। তুল্য রোধ পড়েছিলি না ক্লাস 10-এ? এখানে তুল্য ধারকত্ব করতে হবে। অনেকগুলো ধারককে যখন শ্রেণীতে যোগ করব বা সমান্তরালে যোগ করব বা মিশ্র সমবায়ে যোগ করব তখন কত হবে সেটা দেখব। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তাহলে শক্তি ক্ষয়ের রাশিমালা কত? হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কয়ার। যেহেতু V1 গ্রেটার দ্যান V2, যদি তোকে পরীক্ষার কোশ্চেন দেওয়া থাকে V2 মাইনাস V2 গ্রেটার দ্যান V1, দেন ইট ইজ V2 মাইনাস V1 তার হোল স্কয়ার। হয়েছে? চলো তাড়াতাড়ি টুকু দেখ। এরপর বইটা খোল, যে যার বই খোল। ছায়া প্রকাশনীর বইয়ের 146 পাতায় 146 পেজের সব অঙ্কগুলোই দেখবি। তার মধ্যে থেকে 4, 5, 6, 7, 8, 9, 4 থেকে 9 পর্যন্ত 146 পাতা থেকে যে শুরু হচ্ছে উদাহরণ, সেই উদাহরণের অঙ্কর, ঠিক আছে, 4 থেকে 9 পর্যন্ত স্টার, আর 11টা স্টার। 11টা আই থিঙ্ক 148 পাতায় আছে। তো এই কোশ্চেনগুলো একটু বেশি ভালো করে প্র্যাকটিস করবি, ঠিক আছে? ভালো ভালো কোশ্চেন আছে। হয়েছে? এরপর শোন, এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোদের ক্ষেত্রে তোদের বইতে সমান্তরাল পাত ধারকটা পরে দেয়া আছে। সমান্তরাল পাত ধারকটা পরে দেয়া আছে। আমরা ধারকের চার্জিং ডিসচার্জিং পড়ব। কি ধারকের চিহ্ন কি? বেসিক্যালি আমরা যে ধারকটা ইউজ করব এখানে সেটা সমান্তরাল পাত ধারক। আমি পরবর্তীকালে যখন সমান্তরাল পাত ধারক বলবো তখন এই যে চার্জের ব্যাপারটা, কোথায় কেমন ভাবে চার্জ যায়, সারফেস চার্জ ডেনসিটি মানে আধানের তলমাত্রিক ঘনত্ব, বাইরের পৃষ্ঠে ভিতরের পৃষ্ঠে কত আধান হয়, বা আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়ে কিরম ভাবে দেখতে হয়, সব কোশ্চেন পড়াবো তখন। এখন শুধু বুঝে রাখ কি লিখেছি আমি এখানে। ধারকের চিহ্ন, আমরা যে ধারক ইউজ করব তার জন্য একটা চিহ্ন হয়। এখন সমান্তরাল, আমরা এই যে ধারক বলছিলাম, ধারক মানে বেসিক্যালি আমরা সমান্তরাল পাত ধারককেই কথা বলি। কি বলি? সমান্তরাল পাত ধারক। দুটো পাতকে সমান্তরাল ভাবে প্লেস করা হয়, হয়েছে, সেটাকেই বলবো সমান্তরাল পাত ধারক। পরে আমরা এটা নিয়ে মানে ডিসকাস করব। তার চিহ্ন হচ্ছে এরকম, এইগুলোকে বলে পিন। এইখান থেকেই কানেকশন দিতে হয়। কি দিতে হয়? কানেকশন দিতে হয়। তারকে ওইখান থেকেই আটকাতে হয়। হয়েছে? এইটা একটা পাত, এইটা একটা পাত।
এবার ধারকে কিভাবে চার্জিং হয়, ডিসচার্জিং হয়। ধারক মানে কি, তার ধারকত্ব থাকবে। ধারকত্ব মানে কি, চার্জকে স্টোর করবে, সে চার্জকে নিজের মধ্যে আটকে ধরে রাখবে, তাই তো, ধরে রাখার ক্ষমতা। সেই যে চার্জ ধরবে যখন, সেটাকে কি বলবো, চার্জিং। কি বলবো, মানে ধারক যখন চার্জকে স্টোর করবে সেটাকে কি বলবো, চার্জিং। আর ধারক যখন চার্জটাকে ছাড়বে তখন কি বলবো, ডিসচার্জিং। হয়েছে? চিহ্ন হচ্ছে এরকম, এইটাকে বলে সমান্তরাল পাত ধারক। এখন স্যার আগে একটা কি ছিল আপনি মুছে দিলেন, আমি একটা এরকম চিহ্ন দিয়েছিলাম, এইটা মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটর, পরিবর্তনশীল ধারক, যার ধারকত্ব পরিবর্তিত হয়। এটা মানে কি, পরিবর্তনশীল ধারক। যা শুধু চিহ্নটা মনে রাখ, আর কিছু তোদের নেই। বোঝা গেছে? স্যার এইখানে আমি একটা সার্কিট এঁকেছি। প্রথম কথা, এখানে এটা একটা সমান্তরাল পাত ধারক, যেই ধারকের এটা হচ্ছে এ পাত, এইটা হচ্ছে বি পাত। কি, এটা পাত এ, এটা পাত বি। বেসিক্যালি এর এই যে পাতগুলো, এদের ক্ষেত্রফল একই হয়, ক্ষেত্রফল একই হয় পাতগুলো। এইখান থেকে আমি এইখানে একটা চাবি বা সুইচ জয়েন করেছি, আর এইখানে একটা ব্যাটারি কানেক্ট করেছি। কি করেছি, একটা ব্যাটারি কানেক্ট করেছি। ধারকে প্রথম কিন্তু চার্জ ছিল না, কিছুই ছিল না। এক মিনিট দেখ, ধারকে এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকটা। মুছে দেয় এগুলো, কেন মুছে দিচ্ছি তোদের বোঝানোর জন্য। এটা এ পাত, এটা বি পাত। এখন ব্যাটারিতে কানেক্ট করা মানে, ব্যাটারিতে কি থাকে, তড়িৎচালক বল। তড়িৎচালক বল, ব্যাটারি দুটো মেরু, একটা পজিটিভ মেরু, একটা নেগেটিভ মেরু। এরকম ভাববি একটা হচ্ছে হাই টার্মিনাল ভোল্টেজ, মানে একটা হচ্ছে হাই আর একটা লো। একদিকে বিভব বেশি হয় উচ্চ বিভব, আর একটা নিম্ন বিভব। উচ্চ বিভবটাকে আমরা প্লাস দিয়ে বোঝাই, আর নিম্ন বিভবটাকে কি দিয়ে বোঝাই, মাইনাস দিয়ে বোঝাই। দাঁড়া একটুখানি দাঁড়া। আচ্ছা, তাহলে হিসেব মতো এইটা প্লাস, এইটা মাইনাস। যখনই ব্যাটারিতে কি আছে, চার্জ আছে, বিভব আছে মানে কি, চার্জ আছে। তো যখনই ধারকটা আসবে, এইখানকার ইলেকট্রন, ঋণাত্মক মেরু থেকে ইলেকট্রন গুলো কোথায় যাবে, বি পাতের কাছে যেতে যাবে। ফলে বি পাতে ইলেকট্রন গিলে গিলে গেলে কি হবে, এদিকটা নেগেটিভ হয়ে যাবে, তাই তো রে? হ্যাঁ, এদিকটা নেগেটিভ অনুযায়ী সাজতে থাকবে, হবে না? হবে না বল। তাহলে বি পাতে ব্যাটারি থেকে, ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে ইলেকট্রন গুলো কোন দিকে যাবে, বি পাতে যাবে। তাহলে ইলেকট্রন কোন দিকে গেল, এই দিকে। ওই দেখ, আয়া সমাজ মে। আচ্ছা, তাহলে স্যার এই দিকের ধনাত্মক গুলো কি হবে, এইখানে যাবে। হ্যাঁ স্যার, ধনাত্মক কি করে যাবে, হবে না স্যার, খেলবুনি। ধনাত্মক যাবে, আমি ভাবতে বলেছি, আমি কি এরকম বলতে পারবো না ইলেকট্রন গুলো এইদিকে যাচ্ছে। কেন, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট যায়, তাহলে কারেন্ট যদি এই দিকে যায়, ইলেকট্রন কোন দিকে যাবে গুরু, এই দিক দিয়ে যাবে না? কোন দিক দিয়ে ভাববি, ভাব। বুঝেছিস না বুঝিনিস? দেখ, যদি ঋণাত্মক, ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে মাইনাস চার্জ গুলো এইখানে যাচ্ছে, ফলে কি হচ্ছে, চার্জিং হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঋণাত্মক গুলো গিয়ে এই দিকটা ঋণাত্মক, আর এই দিকের ঋণাত্মক গুলো এই দিক দিয়ে কিসে আসবে, এদিকে আসতে চাইবে ইলেকট্রন গুলো। আমি এরকম ভাবে ভাবছি যে পজিটিভ আধানগুলো এইদিকে গিয়ে চলে গেল, তাহলে এই দিকটা কি হয়ে গেল, পজিটিভ পাথ, এদিকটা কি হয়ে গেল, নেগেটিভ পাথ। অ্যাজ এ রেজাল্ট এর ভিতরে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না, হবে না? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না, কোন দিক থেকে কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে।
আচ্ছা, ওইটা কি? আবিষ্ট তড়িৎ ক্ষেত্র, কি? ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? আচ্ছা, এই যে ইলেকট্রন যখনই ব্যাটারির সঙ্গে কানেক্ট করলি ইলেকট্রন গুলো গিয়ে চার্জ হতে থাকলো, এটাকে কি বলবো? ধারকের চার্জিং। যখনই ব্যাটারিটা সরিয়ে দিবি সঙ্গে সঙ্গে কি হবে? ও চার্জ ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, কেন ছেড়ে দেবে? কেন? ও তো চার্জ নিয়েছিল, ও চার্জ ছাড়বে না। ব্যাটারিটাকে সরিয়ে নিয়ে এই দুটো পাতের মধ্যে যদি একটা তার দিয়ে দিস, তখন ও চার্জ ছাড়তে থাকবে। তখন তাকে কি বলবো? ধারকের ডিসচার্জিং। বুঝিছিস না বুঝিনিস? ও তো চার্জ নিয়ে রেখে দিয়েছে। আমি 4টে রুটি খেতে পারি, আমাকে থালা 4টে রুটি দিয়েছে, দিতেই কি করেছি? আমি হাতে তুলে নিয়েছি 4টে রুটি, ব্যাস থালা সরিয়ে নিয়েছে, চার্জ তো আমার কাছে ফুল আছে। এখন সম্পদ খেতে পাইনি। স্যার আমার তো খাওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা এনে তুই দুটো নে, আমি দুটো নিই। চার্জ ডিস্ট্রিবিউট করলুম না করলুম নি, আমি ডিসচার্জ করলুম না করলুম নি, আয়া সমাজ মে? এটা হচ্ছে চার্জিং ডিসচার্জিং। বুঝেছিস? তাহলে ধারক কিভাবে চার্জ হয়? আলটিমেট খেলা কে খেললো? বাইরে থেকে যে বিভবটা কানেক্ট করলি, বাইরের বিভবটার জন্যই কি হচ্ছে? সেইখান থেকে ব্যাটারি থেকে চার্জ নেয়। ফ্যানেতে আছে, এই যে ফ্যান ঘুরছে, ফ্যানেতেও ক্যাপাসিটার আছে, যাকে কন্ডেন্সার বলে। দেখবি ইলেকট্রিক মিস্ত্রিরা কন্ডেন্সার বলে। কেন লাগে বলতে? এই ক্যাপাসিটার কেন লাগবে? ধারক কেন লাগে? কেন ধারক লাগে? সেভিংস। সেভিংস মনে কর আমার পার মান্থ আমার স্যালারি 20,000 সাপোজ। আমার সেভিংসে আমি প্রতি মাসে 2,000 টাকা করে সেভিংস করি। এখন আমার ইমিডিয়েট 25,000 টাকা লাগবে, তখন আমি কোথা থেকে তুলবো? সেভিংস থেকে তুলবো। ওটাই ধারকের কাজ। পরে আবার আস্তে আস্তে মাসে মাসে 2,000-এর জায়গায় 2,500, 2,700, 2,800 টাকা করে ফেলে ফেলে ওটা আবার ম্যানেজ করে দেবো। আমরা পড়েছিলাম দেখবি, যখন এই যে ঘর্ষণ হয় না, ঘর্ষণের সময়, ফ্রিকশনের সময় স্ট্যাটিক ফ্রিকশনকে ওভারকাম করতে যে ফ্রিকশনটা লাগে, স্ট্যাটিক ফ্রিকশন, ওটাই ম্যাক্সিমাম হয়, সীমাস্ত ঘর্ষণ বলা হতে। ওকে ওভারকাম করে নিয়ে যখন বস্তুটা গড়ায়, তখন কিন্তু অতটার ফ্রিকশন লাগে না, কাইনেটিক ফ্রিকশন কিন্তু অতটা লাগে না। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এক্ষেত্রেও তাই, যখন ফ্যানটা প্রথম ঘুরতে যায় অনেক বেশি পরিমাণ ওর কাছে চার্জের দরকার হয়, মানে কারেন্টের দরকার হয়। সেই চার্জটাকে মেনটেন করে পাঠায় হচ্ছে কে? ক্যাপাসিটার। আগেকার যুগের টিউবলাইটে দেখবি আগে দপ 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 করে তারপর জ্বলতো। ওটার মানে কি জানিস? ওর ভিতরে ক্যাপাসিটার থাকে, ফ্লুরোসেন্ট এ ল্যাম্প, টিউবলাইট। ওই ক্যাপাসিটারটা চার্জ হয়ে যাওয়ার পরে ওই চার্জটা পাঠাতো, তবে এটা টিউবলাইটটা জ্বলতো। বুঝিস না বুঝিনিস? এই হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং। এই যে চার্জিং ডিসচার্জিং ফলে কারেন্ট হবে, সেই কারেন্টটা তাদের আমি গ্রাফটা দেখবো। তাদের থাকে ফ্লুরোসেন্ট এ ল্যাম্প, টিউবলাইট। ওই ক্যাপাসিটারটা চার্জ হয়ে যাওয়ার পরে ওই চার্জটা পাঠাতো, তবে এটা টিউবলাইটটা জ্বলতো। বুঝিস না বুঝিনিস? এই হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং। এই যে চার্জিং ডিসচার্জিং ফলে কারেন্ট হবে, সেই কারেন্টটা তাদের আমি গ্রাফটা দেখবো। তাড়াতাড়ি নাও শোন, এরপর কি হেডিং মেরেছি? ধারকের চার্জিং আর ডিসচার্জিং। মানে ধারকের যে এই যে এখানে চার্জিং ডিসচার্জিংটা বোঝালাম, তার একটা গ্রাফ হবে, মানে প্রবাহর সঙ্গে, কারেন্টের সঙ্গে। তো আমি এইদিকে সময় নিয়েছি, সময়ের সাথে সাথে তো সব ঘটবে। এই দিকটাকে নিয়েছি পজিটিভ প্রবাহ, আর দিকটা কি? ঋণাত্মক। মানে যখন চার্জ হবে, চার্জিং এর সময় যে প্রবাহটা হবে সেটা কি? ধনাত্মক। আর যখন ডিসচার্জিং এর সময় হবে সেটা কি? ঋণাত্মক প্রবাহ। সেইটা দেখ, চার্জিং এর সময় এটা এরকম ভাবে কমবে, সেটা কি? চার্জিং প্রবাহ। এটা কি? চার্জিং প্রবাহ। আর ডিসচার্জিং এর সময় উল্টো দিকে, এটা কি? ডিসচার্জিং প্রবাহ। দেখ বিভবের ক্ষেত্রে এরকম ছিল না, পজিটিভ চার্জের জন্য বিভব এরকম হতো, আর নেগেটিভ চার্জের জন্য, তাই তো? কারণ কিউ প্রপোর্শনাল টু কি ছিল? ভি। বিভবের জন্যই তো চার্জটা স্টোর করছে, সেই জন্য সেম টু সেম গ্রাফ। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তাহলে উপরটা কি? চার্জিং প্রবাহ, আর এদিকটা কি? ডিসচার্জিং প্রবাহ। এরপর আছে হচ্ছে আমাদের সমবায়, মানে ধারকত্বের সমবায়। আর একটা কথা বলে রাখি, এই যে ধারকত্বগুলোকে, আমি যে ধারকগুলোকে আঁকছিলাম বেশিরভাগ বইয়েতেই
তুই দেখবি এরকম দেয়া থাকে, এটা মানে ধারক। আমি আবার অনেকে দেখবি এরকমও আঁকে, যারা উঁচু ক্লাস মানে গ্র্যাজুয়েশনে আমরা এরকম ভাবে আঁকি। তো বেসিক্যালি আমি এই সিম্বলটা ইউজ করব, ঠিক আছে? তো বুঝে নিবি যে সমান্তরাল পাত ধারক, ঠিক আছে? কারণ এইটা ছোট বড় হয়ে গেলে সেটা আবার ব্যাটারি বুঝিয়ে যায়, ওই জন্যে আমি কি করি ওই একদিকটা একটু বাঁকিয়ে দিই।